বাংলাদেশের রাজনৈতিক এবং অবশ্যই বিদেশ নীতির ব্যাপারে খুব উদ্ভট এবং অদ্ভুত কিছু ঘটনা ঘটছে, এবং সেই হেতু ভাবলাম যে এই বিষয়ে দুই চারটা কথা বলা উচিত। এখানে এই যে একটা ছবি দেখা যাচ্ছে, বাংলাদেশের একেবারে লিড শিরোনাম খবর। সেটা কি? পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা এরকম গুরুত্বপূর্ণ খবর কি কারণে? এই কারণে যে এই দীনেশ ত্রিবেদী আরো আজকে থেকে 2-2.5 মাস আগে, হ্যাঁ 2-2.5 মাস আগে তো উনি কিন্তু বাংলাদেশে এসে উনি কি করছেন, রাষ্ট্রদূত হিসেবে জয়েন করেছেন। এবং যেদিন রাষ্ট্রদূত হিসেবে জয়েন করেন, জাস্ট তার পরদিনই দেখলাম যে ভারত থেকে তাকে বলা হলো যে উনি একজন মিনিস্টার পদমর্যাদার ব্যক্তি। তো এই মিনিস্টার পদমর্যাদার ব্যক্তি এই হিসেবে তাকে আখ্যায়িত করে কি বুঝাতে চাইছে ভারতকে জানে। তবে মনে হয় যে অন্যান্য যে সমস্ত কূটনীতিক এই অঞ্চলে ভারতের তরফ থেকে নিয়োজিত হতো, তাদের সঙ্গে যেমন ওই রুটিন আলাপ আলোচনা হতো, যখন তখন তাদেরকে ওই পররাষ্ট্র মন্ত্রণালয় হয়তো ডেকে পাঠানো হতো, ওইটা যাতে করতে না পারে এই জন্য মিনিস্টার পদমর্যাদায় তাকে নিয়োজিত করা হয়েছে। এবং ইনি কিন্তু কোনো পেশাদার কূটনীতিবিদ না, উনি একজন রাজনীতিবিদ এবং প্রাক্তন মন্ত্রীও। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই 2-2.5 মাস হয়ে গেল, অতঃপর কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়েছে যে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রী আছে তার সাথে আলাপের। এত আসলে দেরি হওয়ার কথা না। উনি আসার পরে উনি যে ওই নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিতে হয় যে আমি অমুক দেশের দূত, আমি এই যে নিয়োগপত্র দিলাম, এটা হলো প্রোটোকল। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে প্রেসিডেন্টের কাছে তার ওই নিয়োগপত্র দিতেও কিন্তু যথেষ্ট সময় লাগছে। এই কারণে প্রেসিডেন্টের অফিস থেকে বারবার বলা হচ্ছিল তার টাইম শিডিউল নাই, অতএব সম্ভব না, মানে সেটাও কিন্তু দেরি করে হয়েছে। এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মন্ত্রী বা উপমন্ত্রী বা যারাই, তাদের সাথে মানে মিটিংও কিন্তু অনেক দেরি হয়েছে। এই দেরিটা যে হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের তরফ থেকে, অর্থাৎ ইনডিরেক্টলি বাংলাদেশ যে ভারতকে কিছুটা অ্যাভয়েড করে, অথবা অন্য কথায় যেটা আমরা খাস বাংলায় বলি পাত্তা দেয় না, এরকম একটা ভাব কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং অবশেষে এই দীনেশ ত্রিবেদীর সঙ্গে যে সাক্ষাৎকার হলো, তো এখন উনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব, তাই না? তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার মিটিং কেমন হলো, কি বৃত্তান্ত। তো আমি সেই সাক্ষাৎকারটাও শুনলাম, তো দেখলাম যে উনি খুবই বড় বড় মানে আশাপ্রদ কথা উনি বললেন। না, খুবই আনন্দ ঘন পরিবেশে অনেক কিছু হয়েছে, আমাদের কালচার এক, আমাদের অমুক এক সমক নানা কিছু উনি কিন্তু বলছেন। এখন আসলেই মিটিং এ কিরকম পরিবেশ পরিস্থিতি ছিল সেটা তারাই ভালো জানে। বাট যদি সেখানে খুব ভালো পরিবেশ অনুযায়ী যদি মিটিং হয়ে নাও থাকে, যদি ধরেন যে কথার ভিটে কথা, নানা কথা, অর্থাৎ সুখকর যদি না হয় মিটিং, তারপরেও তো উনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে ওইসব কি আর বলবেন? উনি তো বলবেন যে খুবই সুন্দর মিটিং হয়েছে, তাই না? কিন্তু সেটা কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে যে এই যে বাংলাদেশ ভারতকে অ্যাভয়েড করে কি করার চেষ্টা করছে বা কি বোঝানোর চেষ্টা করছে যে ভারত ছাড়া বাংলাদেশ বাঁচতে পারে, এটাই তো। যদি সেটা বাংলাদেশ পারে তাহলে তো খুবই ভালো। কিছুদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী চায়নাতে গেল, সেখানে মিটিং সিটিং করে এসে কত কথা আমরা শুনলাম যে চায়না বাংলাদেশে অমুক করবে সমুক করবে। বাস্তবে দেখলাম যে আসলেই কোনো কিছুই করবে না, শুধুমাত্র তারা ওই যে বাংলাদেশ থেকে ওই মায়ানমার দিয়ে একটা কুনমিং এরকম একটা করিডোর চেয়েছে। এবং এই করিডোরের ব্যাপারে চায়না কিন্তু ব্যাপকভাবে আগ্রহী। এবং যদি বাংলাদেশ সরকারের তরফ থেকে আজকেই অনুমতি দেওয়া হয়, মনে হয় যে কালকেই কাজ শুরু করে দিবে। এবং একটা কিছুদিন আগে তো দেখছিলাম যে বাংলাদেশের নিযুক্ত যে চায়নার যে রাষ্ট্রদূত, সে তো দেখলাম একথাও বললো যে আমরা আমাদের অংশের কাজ অলরেডি শেষ করে ফেলছি বা করছি আর কি। অর্থাৎ ওই কুনমিং থেকে মায়ানমারের মধ্য দিয়ে যেটা বাংলাদেশে ঢুকবে,
তো ওই চীনের অংশ বা মায়ানমারের অংশ করে ফেলছে বলে এরকম ডিক্লারেশন দিচ্ছে, অর্থাৎ বলতে চাচ্ছে যে হে বাংলাদেশ, তোমরা অনুমতি দিলে আমরা তো এটাও করে দিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ চাইলেই কি এই করিডোরের রাস্তা দিতে পারবে? আসলে পারবে না, কারণ এই সরকার যে আমেরিকার ব্যাকিং এ ক্ষমতায় সেটা তো এখন আমরা সবাই জানি। এই আমেরিকা কিন্তু ওই যে ওই ইসের আমলে, মোহাম্মদ ইউনূসের আমলেই কিন্তু ওই যে চাইছিল, করিডোর চাইছিল, তাই না? রাখাইন প্রদেশের জন্য ওই টেকনাফ অঞ্চলে করিডোর চাইছিল বা কক্সবাজার অঞ্চলে করিডোর চাইছিল। এখন ইউনূস সে তো একেবারে আমেরিকার ধামা ধরা ছিল, সে নিজেই কিন্তু এটা দিতে পারেনি। অথচ আমেরিকার সাথে সে কিন্তু যে ইলেকশনের 3 দিন আগে চুক্তি টুক্তি করে, যেটা বলে রাজনৈতিক বিশ্লেষকরা, যে বাংলাদেশকে নাকি আমেরিকার কাছে বিক্রি করে দেয়া হয়েছে। তো এটা কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, কারণ এই যে বাংলাদেশে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হলো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তাই না? তো তখন আমরা কি শুনতাম যে শেখ হাসিনা 15 বছর বাংলাদেশে ক্ষমতায় থেকে বাংলাদেশকে নাকি ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এই জন্য যে যদি সেখানে আগেই বিক্রি করে দিয়ে থাকে একটা মাল, মানে দেশ, তো ওই একই জিনিস এই যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে আবার আমেরিকার কাছে ব্যাস হয়? এক জিনিস কি দুইবার বেঁচে যায় নাকি? তো যাই হোক, আমরা কিন্তু একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝে গেছিলাম যে বাংলাদেশের মানুষকে একেবারে বোকাচোদা বানানো হয়েছে কিভাবে, ওই মিথ্যা ন্যারেটিভ দিয়ে, তাই না? এবং এখানেও কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার একটা বিশাল অবদান আছে, এবং যে রাজনৈতিক দলে সোশ্যাল মিডিয়ায় বিনিয়োগ করে না এবং এখানে তাদের কর্মী নাই, ওই রাজনৈতিক দলের ভবিষ্যৎ কিন্তু আর এই বর্তমান পৃথিবীতে নাই। কারণ যে কোনো একটা ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ভূমিকা হলো এখন মেইন মিডিয়ার থেকেও অনেক বেশি। কারণ এখন অধিকাংশ মানুষ মেইন মিডিয়ার খবর আদৌ দেখে না। ওই প্রত্যেকের হাতে স্মার্ট মোবাইল ফোন, তো এখন খুললেই অটোমেটিক্যালি অ্যালগোরিদম সিস্টেমে অনেক খবর চলে আসে, তাই না? তো অর্থাৎ একই খবর যদি বারবার আসে এবং অনেক মানুষের কাছে আসে, মানুষ কিন্তু ওটাই বিশ্বাস করে, ও কিন্তু আর পরখ করে দেখতে চায় না। তো 24 সালে ওই আন্দোলনের আগে তো আমাদেরকে এই ন্যারেটিভগুলোই দেয়া হতো, এই ধরনেরই ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, ইনস্টাগ্রাম বলেন, মানে যে যে ধরনের সোশ্যাল মিডিয়া, বাংলাদেশে তো বিশেষ করে ফেসবুক খুবই জনপ্রিয়। তো এখানে ওই ন্যারেটিভগুলো দেয়া হতো যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে বা সেখানে বিক্রি করে দিয়েছে। এইখানে কিন্তু আওয়ামী লীগের লোকজন কোনো ইনভেস্টই করে নাই এই একটা স্টেটমেন্ট বা ন্যারেটিভের এগেনস্টে তারা কোনো বক্তব্য দাঁড় করিয়ে ওই বক্তব্যকে খণ্ডন করবে, এটা একেবারেই দেখি নাই। এবং এই জন্য আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে সোশ্যাল মিডিয়ার কাছেই বস্তুত সেখানে হেরে গেছে। তো এখন এই মানে যেটা আমি বলতেছিলাম যে চায়নাকে করিডোর দেওয়া অত সহজ না, কারণ মার্কিন ব্যাগ এই বর্তমান যে সরকার, যেহেতু তারা ওই যে করিডোর চাইছিল, তাদেরকে সেই করিডোর তখনও দেওয়া হয় নাই বা এখনো দিচ্ছে না, অথচ এদিকে চায়নাকে করিডোর দিবে, বিষয়টা আমেরিকা মানবে না। এবং মানবে না তার কিন্তু নমুনা আমরা দেখছি যে কয়দিন আগে দেখলাম ডোনাল্ড ট্রাম্প বললো যে আবার শুল্ক মুল্ক বাড়াবে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের সরকার বুঝতে পারছে না যে আসলে তাদের কিভাবে চলা উচিত বা সবার সাথে কিভাবে ব্যালেন্স করা উচিত। এখানে ভারত একটা সাক্ষাৎ প্রতিবেশী, এবং তার সাথে যদি পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম করে বা শত্রুতামূলক আচরণ করে বা তাকে সাইড করার চেষ্টা করে, তো ভারত নিশ্চিতভাবেই বাংলাদেশের জন্য খুব ভালো খবর বয়ে আনবে না, তাই না? ভারত তো চেষ্টা করবে বাংলাদেশকে নানাভাবে নাকানি চুবানি খাওয়াতে, এবং সেটা তারা করতে সক্ষম। আর সেটা যদি করে তখন আমেরিকা বা চায়না কেউ কিন্তু বাঁচাতে আসবে না। কিভাবে নাকানি চুবানি খেতে পারে? যেমন ধরেন যে গঙ্গা পানি ঠিক মতো দিল না, আর এমনিতেও তো চুক্তি অলরেডি শেষ। তারপরে তিস্তার পানি ঠিক মতো দিল না, বিভিন্ন যে নদী আছে এগুলো দিল না, শুকনার সিজনে দিল না। আর মনে করেন এখন বর্ষার সিজনে হঠাৎ হঠাৎ করে ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করলো। তো এইগুলো করলে বাংলাদেশ কার কাছে বিচার দিবে? ওই ডোনাল্ড ট্রাম্পের কাছে দিলে কি ভারত কেয়ার করবে নাকি? মোটেও করবে না। চায়নার কাছে বিচার দিবে, তো দিলে ভারত কি ওগুলো কেয়ার করবে নাকি? মোটেও করবে না। এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝা উচিত। বাংলাদেশের মানুষ কি মনে করে জানেন, যে ডোনাল্ড ট্রাম্পের কাছে বা জাতিসংঘের কাছে বা চায়নার কাছে যদি ভারতের বিরুদ্ধে বিচার দেওয়া হয়, ভারত বোধহয় থর থর কম্পমান হয়ে হাত জোড় করে এসে বলবে যে ভাই মাফ করে দাও, যা করছি অন্যায় করে ফেলছি। বাংলাদেশের মানুষ সাইকোলজিক্যালি এরকমই ভাবে, বা স্বপ্নে কল্পনা এরকম ভাবে
কিন্তু বাস্তবে যে ভারত এদের কারো কাছেই মাথা নত করে না, করবে না, এই অনেক ঘটনা আছে। এই সাম্প্রতিক জিওপলিটিক্স দেখলে বাংলাদেশের মানুষ খুব ইজিলি বুঝতে পারে, কিন্তু আমি জানি না এগুলো দেখার পরেও তারা এই ধরনের কল্পনায় কেন মনে করে যে ভারত ওই আমেরিকার কাছে বা চায়নার কাছে হাত জোড় করবে। আদৌ কোনোদিন করবে না। আসলে আমি যেটা বুঝাতে চাচ্ছি, ভারত যদি সত্যি বাংলাদেশকে ঝামেলা করতে চায় নানাভাবেই করতে পারে, এবং সেখানে আমেরিকা বা চায়না বাঁচাতে আসবে না। আবার ওদিকে ভারতকে অ্যাভয়েড করে বেশি চায়নামুখী হলে এখানে ভারতই খালি যে অখুশি হবে তাই না, আমেরিকাও অখুশি হবে, তাই না? খুব ইন্টারেস্টিং ব্যাপার না? আবার ইন্টারেস্টিং ব্যাপার আরও আছে, সেটা হলো যে বেশি করে আমেরিকা পন্থী হয়ে গেলে আমেরিকা তো নানা কায়দায় মনে করেন যে পাকিস্তানের সাথে জোট বেঁধে ভারতকে উত্তক্ত করার জন্য নানা রকম প্ল্যান পায়তারা করে। যেমন উদাহরণস্বরূপ এই যে আরাকানের আর্মিদের জন্য যে করিডোর যে আমেরিকা চাইছিল, এটা কি খালি আরাকান আর্মিদের জন্য নাকি? জি না, এটা শুধুই মাত্র আরাকান আর্মিদের জন্য না। আরাকান আর্মিদের জন্য যদি 50 থাকে, বাকি 50 ছিল ওই যে ভারতের 7 সিস্টার্স অঞ্চলের জন্য, অর্থাৎ ওই আরাকানের মধ্য দিয়ে অস্ত্রপাতি তাদেরকে দিবে। এবং সেইখানে ওই যে মিজোরাম, মণিপুর, ওখানে যেমন মিজোরামে আমি দেখলাম যে অলমোস্ট 90% হলো তারা কি খ্রিস্টান, মণিপুরে অলমোস্ট 50% এরকম। তো স্বাভাবিকভাবে ওখানে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি হবে, তো তাই যদি করতে হয় তো তাদের স্বাধীনতা গ্রহণ না করতে গেলে স্বাধীনতাপন্থী দল, মুক্তি বাহিনী লাগবে না। আর যদি সেটা হয় তাহলে অস্ত্রপাতি লাগবে না, যুদ্ধ করবে না, আর ভারতের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে হবে না। যুদ্ধমুদ্ধ ছাড়া তো স্বাধীন হয় না। তো তাই যদি করতে হয় তাহলে তো তাদের অস্ত্রপাতি লাগবে, রসদ লাগবে নাকি? তো এই বাংলাদেশের এই করিডোর ছাড়া তো সেটা সম্ভব না। ডাইরেক্টলি মায়ানমারের সাথে যোগাযোগ করে হয়তো সেগুলো করতে পারতো আমেরিকা, কিন্তু আমেরিকার সাথে তো মায়ানমার ওইভাবে সম্পর্কিত না। আর আমেরিকার উপরে তো চায়নার ব্যাপক প্রভাব। এই জায়গায় ইন্টারেস্টিং ব্যাপার হলো ভারতের 7 সিস্টার্সের এই কতগুলো রাজ্য নিয়ে যদি একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি হয়, এখানে যদিও সেটা ভারতের জন্য ক্ষতিকর বা ভারত এখানে লুজার, কিন্তু এই জিনিসটা আবার কিন্তু চায়না চায় না। যদিও চায়না তার রাইভাল, তাহলে চায়নার চাওয়া উচিত না যে ভারত যদি খণ্ড বিখণ্ড হয়, অন্তত এই রাজ্যগুলো যদি আলাদা হয়, আলাদা দেশ হয়, তাহলে চায়নার জন্য একটা সুখবর না? চায়না কিন্তু বিষয়টাকে ওভাবে দেখে না। চায়না যেভাবে দেখে সেটা হলো ওই 7 সিস্টার্স ওই অঞ্চলে যদি কোনো খ্রিস্টান রাষ্ট্র হয়, ওখানে মাতবাড়ি করবে সে ডাইরেক্টলি আমেরিকা। আমেরিকার হয়তো সামরিক ঘাঁটি ওখানে বসে যেতে পারে। এটা এটা চায়না খুব ভালো করেই জানে। ফলে হচ্ছে কি, যদিও ভারতের মানে ভারত হলো চায়নার শত্রু, তারপরেও চায়না কিন্তু ওইটা চায় না যে 7 সিস্টার্সের ওই অঞ্চলে একটা মানে খ্রিস্টান রাষ্ট্র গড়ে উঠুক। এবং তাহলে কিন্তু আমেরিকা একেবারে কমপ্লিটলি চায়নার দোরগোড়ায় চলে গেল, তাই না? এটা কিন্তু তারা চায় না। তাহলে এই ধরনের খেলাধুলার মধ্যে বাংলাদেশ পড়ে গেছে কিন্তু ফাটাবাসের মধ্যে। আমেরিকাকে খুশি না করলে সেখানে বাংলাদেশের যে তৈরি পণ্য সেটা তাদের ঢুকতে দিবে না, যেটা নাকি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস। তাহলে বিপদে পড়ে গেল। আবার চায়নার সাথে বেড়ি দরম মহরম করলে ওই একই ঘটনা আমেরিকা ঘটাতে পারে। এবং এই ক্ষেত্রে ভারতেও কিন্তু এই একই শত্রুতামূলক আচরণ করবে, তাই না? এখানে তখন বাংলাদেশকে শত্রুতামূলক আচরণের দরকার নেই, অটোমেটিক্যালি শত্রুতামূলক আচরণ হয়ে যাবে। তাহলে বাংলাদেশ পড়ে গেছে পুরো ফাটাবাসে। এর মধ্যে একটা জিনিস দেখলাম যে হঠাৎ করে বাংলাদেশকে বিপদে ফেলার জন্য এবং বাংলাদেশকে ভারতমুখী করার জন্য রাশিয়া একটা পদক্ষেপ গ্রহণ করছে। রাশিয়া আগের থেকে অনেক দুর্বল এবং প্রভাব অনেক কম, কিন্তু তারপরে একেবারে প্রভাব শেষ হয়ে গেছে তা তো না, এখনো তো কিছুটা হলে পারে। সেটা কি? কথা নেই বার্তা নেই, ধাম করে রাশিয়ার পুতিন বাংলাদেশকে কি বলছে, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য বা আমাদের দেনা পাওনা পরিশোধের জন্য বাংলাদেশকে বলছে যে তোমরা রুপিতে এটা ইয়ে করতে পারো, পেমেন্ট করতে পারো, ডলার দরকার নেই বা ডলার নেবো না আমরা। বাংলাদেশ ফাটাফাটার মধ্যে পড়লো না? তো রুপি কোথা থেকে পাবে? ভারত থেকেই পাইতে হবে, তাই না? তো ভারত থেকে পাইতে গেলে তো ভারতের কাছে ধর্ণা দিতে হবে, হয় ভারতে ব্যাপকভাবে পণ্য বিক্রি করে রুপি জোগাড় করতে হবে, অথবা বাংলাদেশের যে ডলার আছে সেটা ভারতে দিয়ে তারপরে রুপি কালেকশন করে তারপরে কিন্তু রাশিয়াকে পরিশোধ করতে হবে। এবং সেটা কোনটা? ওই যে রূপপুর পারমাণবিক যে কেন্দ্র আছে না, এখনো 10-11 বিলিয়ন ডলারের মতো হয়তো পাওনা আছে, রাশিয়া বাংলাদেশের কাছে পাবে। তো অনেক টাকা, তাই না? বাংলাদেশ এখন পেমেন্ট করবে কি করে? রাশিয়া তো বলছে আমরা ডলার নেব না।
বলছে এখন ইয়ে করতে হবে কি, রুপি নিতে হবে। তার মানে হচ্ছে রাশিয়া বাংলাদেশকে ভারতের কাছে নথি স্বীকার করানোর জন্য এই 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 ফরমান জারি করছে আমার ধারণা। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই ফরমান জারি করার সাথে সাথেই দেখেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইবার ভারতের যে ইয়ে আছে না, এই হাই কমিশনার মানে রাষ্ট্রদূত, তার সাথে মিটিংয়ে বসছি। এর আগে কিন্তু বসে নাই। অর্থাৎ বাংলাদেশ কিন্তু এখন সব দিক দিয়ে একেবারে কঠিন চাপের মধ্যে পড়ে গেছে। এবং আমার মনে হয় যে বাংলাদেশ এই ধরনের কঠিন চাপের মুখে অতীতে কখনোই পড়ে নাই, এবং প্রত্যেকটা তরফ থেকেই ভয়ঙ্কর কঠিন অবস্থার মধ্যে পড়ছে। কারণ চায়না একদিকে উদীয়মান শক্তি, রাইট? আমেরিকা ভয় পাচ্ছে তাদের ডমিনেন্স কমে যাচ্ছে কিনা। ডমিনেন্স ধরে রাখতে তারা কিন্তু সব থেকে আগ্রাসী আচরণ। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তারা তুলে নিয়ে গেল, হাইজ্যাক করে নিয়ে গেল, কথা নাই বার্তা নেই, ইরান আক্রমণ চালাচ্ছে। এগুলো কি? এগুলো হচ্ছে আমেরিকা ভয় পাচ্ছে যে তাদের যে ডলার ভিত্তিক ডমিনেন্স অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং তারা ভীষণ ভীত যে তাদের ডমিনেন্স খালি কমেই যাচ্ছে না, তাদের সাম্রাজ্য অনেকটা তাসের ঘরের মতো ভেঙে যাওয়ার উপক্রম। এই জন্য তাদের আচরণ কিন্তু খুবই অ্যাগ্রেসিভ এখন। অতীতে কিন্তু এত অ্যাগ্রেসিভ ছিল না, এবং অতীতে বাংলাদেশ নিয়ে তাদের এত আগ্রহ ছিল না। এখন চায়নাকে রেসিস্ট করতে গেলে বাংলাদেশকে তাদের লাগবে। শুধুই মাত্র ভারতের উপরে তারা নির্ভর করতে চায় না। কারণ ওই যে কিছুদিন আগে দেখলাম যে তাদের একজন মনে হয় সিনেটর বলছে চায়নার ব্যাপারে আমরা যে ভুল 20 বছর আগে করছি ওইটা ভারতের ব্যাপারে আমরা করব না। মানে কি? মানে হচ্ছে চায়নাকে দমন করতে গিয়ে ভারত একটা অন্যতম পরাশক্তি হয়ে উঠবে, তখন ভারতই হবে তো আমেরিকার প্রতিদ্বন্দ্বী, তাই না? বিষয়টা তাই দাঁড়ানো। অর্থাৎ মানে কিভাবে ভুলটা কি করছিল, অর্থাৎ আমেরিকার তরফ থেকে বিপুল বিনিয়োগ করছিল যে চায়নায়। আগে তো চায়না একটা গরিব দেশ ছিল, এই বিপুল বিনিয়োগের কারণেই তো চায়না আজকে পরাশক্তির মতো অবস্থা, তাই না? অর্থাৎ আমেরিকা বলতে চাচ্ছে যে আমরা চায়নাকে পরাভূত করা বা রেসিস্ট করার জন্য আমরা ভারতকে নেব ঠিকই, কিন্তু ভারতে এমন মাত্রায় বিনিয়োগ করব না যাতে ভারত আবার ওই অর্থনৈতিক উন্নতি করে সুপার পাওয়ারের দিকে এগিয়ে আসে। মানে খুব জটিল কমপ্লিকেটেড একটা খেলা চলছে। আর এই খেলার মধ্যে হঠাৎ করে ইতিহাসে বাংলাদেশ এই খেলার একেবারে মাঝখানে পড়ে গেছে। বাংলাদেশকে নিয়ে এই ধরনের খেলাধুলা অতীতে কখনো এই পরাশক্তিগুলোর মধ্যে ছিল না, বাট হঠাৎ করে বাংলাদেশ এরকম পজিশনে চলে আসছে। শুধুই মাত্র ভারতের উপরে আমেরিকা নির্ভর করতে পারছে না, তারা চাচ্ছে ঘাঁটি। এই ঘাঁটি হয় বাংলাদেশে করতে হবে সেন্ট মার্টিনে, অথবা ওই ভারতের মধ্যে একটা রাষ্ট্র, ওই যে খ্রিস্টান রাষ্ট্র যেটা বললাম, এটা তৈরি করে ওখানে করতে হবে। তারা খুব অ্যাগ্রেসিভ। বাংলাদেশের এই তারেক রহমান সরকার কিভাবে এগুলো হ্যান্ডেল করবে আমি ঠিক জানি না। দক্ষতার সাথে হ্যান্ডেল যদি না করতে পারে তাহলে তো বিপদ, তাই না? আবার ওদিকে এই যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, সেটা আমেরিকার নাগরিক, সাথে আমেরিকার এজেন্ডা যা সেটাই বাস্তবায়ন করতে চাচ্ছে, তাই না? সুতরাং এটা কিন্তু বলাই যায় যে খলিলুর রহমান যতদিন আছে চায়না এখানে খুব বেশি সুবিধা করতে পারবে মনে হয় না। আসলে বস্তুত আমেরিকা চাচ্ছে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা ভালো সম্পর্ক হোক, বাট বেশি যেন ভারতের উপরে বাংলাদেশ নির্ভরশীল না থাকে, এই কাজটা করতে। কিন্তু আসল ব্যাপার হচ্ছে বাংলাদেশ এমন একটা দেশ যার আসলে তো ধন নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই। বাইরে বিদেশের যে লোক, শ্রমজীবী মানুষ টাকা পাঠায়, রেমিটেন্স পাঠায়, আর ওই যে গার্মেন্টস পণ্য এগুলো রপ্তানি করে, এছাড়া তো বাংলাদেশের আয় উপার্জনের আর কিছু নাই। আর নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য পরিপূর্ণভাবে ভারতের উপরে নির্ভরশীল। আর ভারত ভৌগোলিকভাবে এমন অবস্থায় আছে যে ভারত যদি ইচ্ছা করে বাংলাদেশকে নানা রকম ভাবে উত্তক্ত করতে পারে। এখন এই সবগুলো মেনটেন করে কিভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ভালো সম্পর্ক আমেরিকা করে দিতে পারে, এটা আমাদের দেখতে হবে। আমরা ঠিক জানি না কিভাবে হবে, দেখা যাক। হয়তো সামনে কয়েক মাসের মধ্যে কিছুটা মানে বোঝা যাবে আর কি। ধন্যবাদ।